এই লড়াইটা শেষ হবে যখনই সরকারটাকে উৎখাত করে ফেলে দেওয়া যাবে। যে এই রাজ্যে গণতন্ত্র বলে যেমন কোনো কিছু অস্তিত্ব নেই, এই রাজ্যে সংবিধানের শাসনও নেই। কর্মচারীদের থেকে শুরু করে চাকরি প্রার্থীদের শুরু করে জনগণ থেকে শুরু করে প্রত্যেককেই এখন রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা আমাদের প্রাপ্য অধিকারটা চাইছি। এরা জানে না সরকারি কর্মচারীদের ক্ষোভটা কোন জায়গায় পৌঁছেছে। আমরা ময়দানটা তখনই ছাড়বো যখন আমাদের দাবি দাওয়া আদায় হবে। তার আগে ময়দান ছাড়ার কোনো প্রশ্ন নেই। কর্মচারীদের যদি মনে হয় যে শেষ লড়াই হিসাবে ধর্মঘটে যেতে হবে, আমরা এর আগেও গেছি, আগামী অদূর ভবিষ্যতেও যদি প্রয়োজন হয় আমরা ধর্মঘটের রাস্তায় হাঁটবো। আমার প্রায় 28-29 লক্ষ টাকা ডুবে গেছে এই সরকারের জন্য। ভারতের সংবিধানকে ম্যানিপুলেট করা আমি জীবনে কোনো সরকারকে করতে দেখিনি, এমনকি লালু রাবিও ফেলে গেছে। উনি অ্যাকচুয়ালি ধর্মঘটকে সব থেকে বেশি ভয় পান, যে কারণে ধর্মঘটের বিরোধী কথাটা বলছেন। ধর্মঘটের বিরোধিতা করে আপনি কি করবেন? আপনার রাজ্যে না আছে শিল্প, আপনার রাজ্যে না আছে কোনো কিছুর দিশা, সেখানে ধর্মঘট হলেই বা কি, ধর্মঘট না হলেই বা কি? এটা সরকার চলছে নাকি? অপদার্থ, অযোগ্য, ফালতু মূর্খদের হাতে সরকার গেলে এটাই হয়, যারা সরকার চালাতেই জানে না। উনি যাই করুন না কেন, মহাশ্মশান করুন আর মহামন্দির করুন আর মহা মসজিদ করুন, কোনো কিছুতেই আর এই রাজ্যের মানুষের চিরে ফিরবে না, সেটা ওনাকে আমরা বলেই দিতে পারি। সরকারটাকে অপভাবে ব্যবহার যারা করছে তাদেরকে দাহ করার জন্য আগাম উনি জীবিত অবস্থায় এই মহাশ্মশানের উদ্বোধন করে দিয়ে গেছেন। 8 লক্ষ যুবক যুবতী স্বপ্ন ওখানে দাহ হচ্ছে, তার জন্যই এই মহাশ্মশানটা খুলেছে। স্যার, সংগ্রামী যৌথ মঞ্চের 3 বছর পূর্তি হলো, আপনি উপস্থিত আছেন, কি বলবেন? না, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই লড়াই কিন্তু চলছে এবং এই লড়াই চালিয়ে যাচ্ছেন একদল মানুষ যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কাউকে ঘুষ না দিয়ে চাকরি পেয়েছেন, তারা তাদের পাওনাটা চাইছেন। এবং এই সরকার যারা বরাবর চোরেদের পক্ষে দাঁড়ায়, চোরেদের জন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাস হয়, দেখি সুপার নিউমারারি তৈরি হয়, চোরেদের বাঁচাতে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ হয়, সরকার এদের বিরোধিতা করছে। ফলে এই লড়াইটা একটা অসম আমি বলবো না, আমি আমাদের এত দুর্বল বলে মনে করি না। এই লড়াইটা চলছে, এই লড়াইটা শেষ হবে যখনই সরকারটাকে উৎখাত করে ফেলে দেওয়া যাবে, ততদিন এই লড়াই চলবে। অবশ্যই অবশ্যই এরা জানে না সরকারি কর্মচারীদের ক্ষোভটা কোন জায়গায় পৌঁছেছে। গোটা সমাজের ক্ষোভ বেড়েছে, এবার সরকারি কর্মচারীদের ক্ষোভ চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। সেই আর সামাল দেওয়াটা মুশকিল। মানুষ আর এদের চাইছে না, মানুষ এদের উপরে ফেলে দিতে চাইছে। একদিকে যেখানে কেন্দ্র সরকার অষ্টম পে কমিশনে পৌঁছে গেছে, কিন্তু রাজ্যের এই বেহাল অবস্থা কিভাবে দেখছেন? তার কারণ কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের টাকা দিতে পারছে, কারণ কেন্দ্রীয় সরকারের আয় বাড়ছে। এরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ভালো টাকা পায়, সেই টাকা দিয়ে চালিয়ে যাচ্ছে দিব্যি। কেন্দ্রীয় সরকার সব রাজ্যের সুবিধার জন্য টাকা বাড়িয়েছে, কারণ রাজ্য এখন 40%-এর বেশি টাকা পায়, আর এরা সেই টাকা দিয়ে এখানে নিজেদের মতো করে খরচ করছে। এই টাকা, এই ভাতা দিচ্ছে, মোচ্ছব করছে, খেলামেলায় ওড়াচ্ছে। সরকারি কর্মচারী টাকা নাকাটি করছে, তারা তাদের ডিএটা পাচ্ছে না। ফলে কিভাবে সংবিধানকে ম্যানিপুলেট করতে হয়, প্রতিটি ছিদ্র খুঁজে খুঁজে সেখানে গোলমাল পাকাতে হয়। আমার মনে হয় এদের কাছ থেকে আগামী দিনে এদের উপর পিএইচডি করার দরকার। কোনো ছাত্রছাত্রীকে বলবো পিএইচডি করো, কিভাবে কায়দা কানুন করে চুরি করতে হয় এদের সরকারের কাছ থেকে শিখে নেবে। একদম দারুণ বিষয়। ভারতের সংবিধানকে ম্যানিপুলেট করা আমি জীবনে কোনো সরকারকে করতে দেখিনি, এমনকি লালু রাবিও ফেলে গেছে। এদেরকে ভালোভাবে দারুণভাবে করছে, তো পুষে রেখেছে দিল্লির কিছু উকিল। আপনার আমার টাকা দিয়ে তাদের পোষা হচ্ছে, কর্মচারীরা বেতন পাচ্ছে না, অর্থাৎ তাদের ডিএটা পাচ্ছে না। দেখুন, নিজের দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় যা যা করা উচিত সেটাই কর্মচারীদের করা উচিত এবং তারা করছেন। যদি আগামী দিনে আরও কোনো বৃহত্তর আন্দোলনের পথে যেতে হয় তারা সেটা যাবেন। আমি তো সরকারের কাছ থেকে বেতন পাই, আমি ডিরেক্ট সরকারি কর্মচারী নই, কিন্তু সরকার পোষিত সংস্থায় তো কাজ করি। আমার মাইনেটাও তো সরকার দেয়। আমার মাইনে যখন বাড়ে তার একটা অংশ কেন্দ্রীয় সরকার দেয়। এই রাজ্য সরকারে ভুলে কেন্দ্রীয় সরকারের টাকাটা আমি পাইনি। আমার প্রায় 28-29 লক্ষ টাকা ডুবে গেছে এই সরকারের জন্য। তো কি বলবো এই সরকারকে? এই সরকার চলে যাক, তা নইলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। এই সংগ্রাম যৌথ মঞ্চের 4র্থ বছর পূর্তিতেও কি আপনাকে দেখা যাবে? অবশ্যই। তৃতীয় হলো আগামী দিনে আমরা ক্ষমতায় এলে এটা থাকবে না। তার কারণ আমরা ভারতীয়, আমি এবারে বিজেপির একজন কর্মী হিসেবে কথা বলছি, আমি পরিষ্কার বলছি, আমরা ক্ষমতায় এলে আমরা সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেবো এবং ধাপে ধাপে ওটা মিটিয়ে দেবো। অন্তত কথা এর আগে আমাদের একাধিক নেতৃত্ব বলেছেন। আর যেখানে যেখানে বিজেপি আছে তারা কি দেয় দেখুন না। আপনি বলেন বিজেপি কর্মী হিসেবে কথা বলছেন, আজ প্রায় 32 ঘন্টা পর দমকল মন্ত্রী সুজিত বসু আনন্দনগরে যেখানে আগুন লেগেছিল সেখানে পৌঁছালেন। ওই যে মানুষগুলো মারা গেছে তাদের আত্মা কিন্তু এতে শান্তি পেল না, বরং তারা স্বর্গে বা কোথাও একটা ঘুরে শুলো। তার কারণ সব হারিয়ে তারা এসেছিল এখানে, সব কি বলবো, দারিদ্র্যের চোটে এখানে এসেছিল, এখানে এসে সব হারিয়ে গেল। আমার প্রশ্ন, এই সরকার কি সরকার চলে না সার্কাস চলে?
একটা বড় সংস্থা ওয়্যার হাউস বা তার পাশে ডেকোরেটরের বিজনেস আছে, সেখানে কর্মচারীরা ভেতরে থাকে, বাইরে চাবি লাগিয়ে চলে যায়। এটা কি মানে ইয়ে নাকি চিড়িয়াখানা নাকি? ভেতরে পশুকে রাখা হয়, ভেতরে তো মানুষ কাজ করে। সেখানে মানুষ যদি অসুস্থ হয়ে বেরোতে পারবে না, সেখানে যদি আগুন লাগে বেরোতে পারবে না। তাই তো ঘটে গেল, একজন যদি হঠাৎ করে তার বাইরে যাওয়ার দরকার এসে বেরোতে পারবে না, বাড়ির লোকজনে হঠাৎ কোনো এমার্জেন্সি হয়ে বেরোতে পারবে না। তারপরে পশ্চিমবঙ্গ সরকার তার সেই এগুলো অ্যালাউ করেছে। লেবার ডিপার্টমেন্ট কী করছিল এতদিন? এটা সরকার চলছে নাকি? অপদার্থ, অযোগ্য, ফালতু মূর্খদের হাতে সরকার গেলে এটাই হয়, যারা সরকার চালাতেই জানে না। জমিদারি পেয়েছে এটা, এই জমিদারের, এই জন্য আমরা এটাকে বলছি মহা জঙ্গলরাজ। লালু জঙ্গলরাজ ছিল, এরা তাকে টপকে দিয়েছে, এই জন্য বলছি এটা মহা জঙ্গলরাজ। দাদা 3 বছর পূর্ণ হলো, আমরা 3 বছর পূর্ণ করলাম, এটাকে আমরা রাজ্য সরকারের একটা লজ্জা হিসেবেই দেখছি। যে রাজ্যের কর্মচারীদেরকে নিজেদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য 3 বছর ধরে মাঠে ময়দানে পড়ে থাকতে হয় পরিবার পরিজন ছেড়ে, সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থাটা কেমন সেটা অবশ্য আমরা আভাস পেয়েছি, আমরা দেখতেও পেয়েছি অভয়াকাণ্ডের মধ্যে দিয়ে, বা বিভিন্ন ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মানে সেই জায়গা থেকেই বলা যায় যে এটা চূড়ান্ত লজ্জার একটা গণতান্ত্রিক দেশের একটা সরকারের কাছে। স্বাধীনতার পরে কোনো রাজ্যে অন্তত এরকম ধরনের বেরোজির ঘটনার সম্মুখীন কোনো রাজ্য সরকারকেও হতে হয়নি, সেই রাজ্যের কর্মচারীদেরকেও হতে হয়নি। এটা পশ্চিমবঙ্গে ঘটলো, সেটা অ্যাকচুয়ালি এটা যেটা চোখে আঙুল দিয়ে দেখায় যে এই রাজ্যে গণতন্ত্র বলে যেমন কোনো কিছু অস্তিত্ব নেই, এই রাজ্যে মানে সংবিধানের শাসনও নেই। এখানে যেটা চলে সেটা হচ্ছে একটা আঞ্চলিক দল, তাদের নিজস্ব তৈরি একটা সংবিধান, যে সংবিধানের সাথে স্বাধীন ভারতের সংবিধান মানে সাযুজ্য নিজেদের মতো করে তারা চলে। 3 বছর আরো কত সময় করতে হবে বলে মনে করেন? দেখুন কতটা সময় অপেক্ষা করতে হবে মানে সেটা আমরা উত্তর দিতে না পারলেও একটা জিনিসের উত্তর দিতে পারি যে আমরা ময়দানটা তখনই ছাড়বো যখন আমাদের দাবি দেওয়া আদায় হবে। তার আগে ময়দান ছাড়ার কোনো প্রশ্ন নেই, সেটা এই সরকারি থাকুক বা সেটা আগামী যে কোনো সরকারি আসুক। কোর্টে লড়াইয়ের পাশাপাশি রাস্তায় লড়াই, কোনটা বেশি ভালো? দুটো কি মানে একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে আদালতকে অস্বীকার করার মতো কোনো জায়গা তো নেই। আর আমাদের লড়াইটাও শুরুই হয়েছিল আদালতের যখন ডিভিশন বেঞ্চের রায় হয় তারপর সেই রায়কে হাতিয়ার করে আমরা পথে নেমেছিলাম। যদিও মানে কারেন্ট বিয়েটার বিষয়টাকে আমরা বেশি করে প্রকাশ করেছিলাম। সুতরাং একটা বিষয় আমরা খুব নিশ্চিত যে মানে আদালতের কাছ থেকেও আমরা আমাদের জয়ের মানে আমাদের যে অধিকার তার আইনি সুরক্ষা পাবো, এবং সেটাকে সুরক্ষিত করার জন্য। কারণ পশ্চিমবঙ্গে এমন একটা সরকার আছে যারা সুপ্রিম কোর্ট বলে দিলেই যে আস্তে আস্তে সব মেনে নেবে, সেটা হবে না। সে খুঁজবে যে কী করে সেই রায়টাকে না মানা যায়, কারণ এরা সংবিধান মানে না, নিজেরা সংবিধান মানে না, অথচ অন্যকে বলে যে সংবিধান বিপদে পড়েছে, সংবিধানকে রক্ষা করবে, আর সমস্ত ঠিকে ওনারা নিয়ে রেখেছে। অথচ নিজেরা যখন সংবিধান মানানোর বিষয়টা তখন ওনারা সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে আসবে আমরা জানি, আসার পরেও কিন্তু আমাদেরকে পথে নামতে হবে, কারণ সেই রায়কে ইমপ্লিমেন্ট করাতে হবে, সেই রায়কে রাজ্য সরকারকে মেনে নিতে বাধ্য করতে হবে। আমরা সেটার জন্য অনেক প্রশ্ন করছেন ধর্মঘটের দিকে কেন যাচ্ছি। দেখুন ধর্মঘটটা তো একটা শান্তিপূর্ণ আন্দোলনের একটা মানে একটা রূপ। দুটো রাস্তা যদি থাকে, একটা হচ্ছে ধর্মঘট, একটা হচ্ছে অনশন। আমরা করেছি, ভবিষ্যতেও হতে পারি। ধর্মঘট আমরা করেছি, ভবিষ্যতেও হতে পারে। কিন্তু ভবিষ্যতে ধর্মঘট যখন হবে তখন এইটুকু কথা দিতে পারি যে এই সরকারটার অস্তিত্ব সংকটের জায়গাতে আমরা নিয়ে যাই, সেই রকম প্রস্তুতি নিয়েই কিন্তু ধর্মঘট নামবে, এবং সেই ধর্মঘট ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও হতে পারে। এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা রাখবেন না, কারণ আমরা তৈরি সবসময়। আজকে একটু অনুষ্ঠান থেকে তিনি বলেছেন তিনি ধর্মঘট দেখেছেন, তিনি কোনোভাবেই ধর্মঘট হতে দেবেন না। এটা খুব স্বাভাবিক আছে। যিনি নিজে বিরোধী নেত্রী থাকাকালীন মানে কত শতবার ধর্মঘট ডেকেছেন, তাকে যদি জিজ্ঞাসা করা হয় পরিসংখ্যান নিজে উত্তর দিতে পারবেন। যিনি নিজেই ধর্মঘটের মধ্যে দিয়ে এসেছেন তার হয়তো ধর্মঘটকে হবেই। উনি অ্যাকচুয়ালি ধর্মঘটকে সব থেকে বেশি ভয় পান, যে কারণে ধর্মঘটের বিরোধী কথাটা বলছেন। ধর্মঘটের বিরোধিতা করে আপনি কি করবেন? আপনার রাজ্যে না আছে শিল্প, আপনার রাজ্যে না আছে কোনো কিছুর দিশা, সেখানে ধর্মঘট হলেই বা কি, ধর্মঘট না হলেই বা কি? আপনি আসার পর থেকে এই রাজ্যটাতে অলিখিত ধর্মঘটই চলছে। আপনি নতুন করে আর কি ধর্মঘট করবেন? আপনি কোথায় কোথায় ছুটি দেন, ছুটি দেওয়া একটা অ্যাকচুয়ালি ধর্মঘট। এই রাজ্যের কর্মচারীরা এরকম অলিখিত ছুটি চান না। তারা চান যে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে স্বচ্ছতার সাথে চাকরি পেতে পারে। তারা চান যে আমি যে পরিশ্রমটুকু দেবো সেই পরিশ্রমের বিনিময়ে আমি যেন আমার সঠিক পারিশ্রমিক পাবো। আমাদের শুধু এই ছোটো ছোটো চাহিদাগুলো আছে। আমরা চাই যে দপ্তরগুলোতে আমরা কাজ করি সেখানে
কোনো কাটমানিখোর আপনার ভাই বোনদের দাপট থাকবে না, সেখানে আমরা স্বচ্ছতার সাথে কাজ করতে পারি। রাজ্যটাকে একটা স্বচ্ছ প্রশাসন আমরা উপহার দিতে পারি। আমাদের এই ছোটো ছোটো দাবি দাবাগুলো নিয়ে আমাদের লড়াই। সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কোন জিনিসটা অবশিষ্ট রেখেছেন? রাজ্যটা তো ধর্ম ঘটেই চলছে, শুধু মানে ঘটটা উল্টে আছে, এখানে ধর্মের কোনো যোজনা নেই। তিনি আজকে একটি মহাশ্মশানের উদ্বোধন করছেন, তিনি শিলান্যাস করছেন, সেখান থেকে বলছেন আমি একাধিক শিলান্যাস করছি, একাধিক তীর্থক্ষেত্র করেছি, তিনি বিয়ের এই মহাশ্মশানগুলোতে আসলে রাজ্যের উন্নয়নকে দাহ করা। যে মহাশ্মশানগুলো উদ্বোধন করছেন, সেই মহাশ্মশানগুলোতে রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়ন ওখানে মানে ডেড বডি অনেক আগেই হয়ে গিয়েছিল, রাস্তায় রাস্তায় পড়ে আছে উন্নয়ন। আগে বলেছিলেন যে দাঁড়িয়ে আছে, সেই উন্নয়ন এখন মানে সব দেহ হয়ে পড়ে রাস্তায় পড়ে আছে। এগুলোকে মানে বেঁধে নিয়ে গিয়ে বড় হরিবোল করতে করতে মহাশ্মশানে দাহ করা হয়। উনি ওটা বলেননি, ভোট ঘোষণা হলে পরে সেই ব্যাপারটা বলবেন। আমি শেষ প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে আছেন, যে সিঙ্গুর নিয়ে এত আলোচনা, আপনি জানেন মানে ওনার সিঙ্গুরটা ওনার ব্যর্থতার প্রতীক নাকি সিঙ্গুরটা ওনার সাফল্যের প্রতীক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ উত্তর দিতে পারবে। আমরা এটুকু জানি যে মানে কর্পোরেট জগতের কথাই যদি বলে, টাটা গোষ্ঠী যেখানে ব্যবসা করতে পারে না, সেখানে কোনো কর্পোরেটের কোনো ব্যবসা করা সম্ভব না। সিঙ্গুরটা হচ্ছে সেই জায়গায় যেখানে টাটা গোষ্ঠীকে বিতরণ করা হয়েছে, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের শিল্প স্থাপনার যে সম্ভাবনা, সেটাকেও চিরতরে সমাধি দেওয়া হয়েছে। সুতরাং মানে উনি ওখানে গেলেও কি আর না গেলেও কি, পশ্চিমবঙ্গের মানুষ, শিক্ষিত মানুষ তাদের মন ঠিক করিয়ে নিয়েছে। উনি যাই করুন না কেন, মহাশ্মশান করুন আর মহা মন্দির করুন আর মহা মসজিদ করুন, কোনো কিছুতেই আর এই রাজ্যের শিক্ষিত মানুষের চিরে ফিরবে না, সেটা ওনাকে আমরা বলেই দিতে পারি এই রাজ্যের একজন জনগণের প্রতিনিধি হিসেবে। পরাজয়ের লড়াইটি ওনার লেখা হয়ে গেছে, অপেক্ষা করুন সেই দিনটা। দাদা 3 বছর পূর্ণ হলো, আরো কতদিন থাকতে হবে এখানে? দেখুন, এই প্রশ্নটা তো পশ্চিমবঙ্গ সরকারকে করা উচিত, কারণ সরকারি কর্মচারীরা 3 বছর ধরে রাস্তায় বসে রয়েছে তাদের একটা হকের পাওনার জন্য, ন্যায্য অধিকার আদায়ের জন্য কর্মচারীরা 3 বছর রাস্তায়। এই প্রশ্নটার ভালো উত্তর পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে যে কর্মচারীদের আর কতদিন রাস্তায় বসে থাকতে হবে। আসলে পশ্চিমবঙ্গের সরকারও এই উত্তরটা দিতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের থেকে শুরু করে, চাকরি প্রার্থীদের শুরু করে, জনগণ থেকে শুরু করে প্রত্যেককেই এখন রাস্তায় বসিয়ে দিয়েছে। এবং এই যে মানুষগুলো রাস্তায় বসে আন্দোলন করছে, সারা পশ্চিমবঙ্গবাসী, চাকরি হারা থেকে শুরু করে চাকরি প্রার্থী, তাদের যে এই রাস্তায় বসাটা যে কবে শেষ হবে, এটার উত্তর একমাত্র পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে। একদিকে আপনারা ডিএ পাচ্ছেন না, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই তিনি একটি মহাশ্মশানের উদ্বোধন করছেন, কি বলবেন? আমরা তো এটাই আশ্চর্য হচ্ছি, একদিকে মন্দির, একদিকে মসজিদ, একদিকে দুর্গাঙ্গন, অথচ পশ্চিমবঙ্গের যারা আগামী মেধা, তাদের জন্য শিক্ষাঙ্গনগুলো বন্ধ, বিদ্যা মন্দির 10,000 বন্ধ। এই ব্যাপারে না তো পশ্চিমবঙ্গ সরকার ভাবনা ভাবে, না তো ভারতবর্ষের সরকার ভাবনা ভাবে। আমরা কর্মচারী মহলের থেকে এটাই দাবি করতে চাই, মন্দির, মসজিদ, দুর্গাঙ্গন এগুলো বন্ধ হোক, তার পরিবর্তে শিক্ষাঙ্গন খোলা হোক, তার পরিবর্তে বিদ্যা মন্দিরগুলো খুলে দেওয়া হোক, বিদ্যা মন্দির আরও বাড়ানো হোক শিশু শিক্ষার্থীদের স্বার্থে, এবং ব্যাঙের ছাতার মতো যে প্রাইভেট স্কুলগুলো গজিয়েছে সেগুলোকে বন্ধ করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভালো করা হোক, যাতে আগামী দিনে সমস্ত ভারতবাসী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যাতে শিক্ষাটা পায় তার ব্যবস্থাটা করা হোক। তিনি মহাশ্মশান উদ্বোধন করছেন, বলছেন মানুষকে দাহ্য করতে সুবিধা হবে, দাহ করতে সুবিধা হবে। আসলে মহাশ্মশানটা উদ্বোধন করে রাখছেন, পরবর্তীতে 2026 বা যখনই এই সরকারটা চলে যাবে তাকেও তো দাহ করতে হবে, অবশ্যই সরকারকে দাহ করতে হবে। তাই সেই সরকারটার যারা রয়েছেন এখন, অপকর্ম যারা করছেন, সরকারটাকে অপভাবে ব্যবহার যারা করছে, তাদেরকে দাহ করার জন্য আগাম উনি জীবিত অবস্থায় এই মহাশ্মশানের উদ্বোধন করে দিয়ে গেছেন। কথা বলতে গেলে নিজের কবর নিজে খুঁড়ে রাখা। একদমই তাই। শ্মশানের উদ্বোধন করার কি আছে? মানুষ মারা গেলে তাকে যে কোনো জায়গায় দাহ করা যেতেই পারে, তার জন্য প্রচুর টাকা খরচ করার দরকার হয় না, কিন্তু ওই মহাশ্মশানে যেয়ে কি শিক্ষা গ্রহণ করা যাবে? যাবে না। তাই আমরা বারে বারে বলছি শিক্ষাঙ্গনগুলো উদ্বোধন করুন।
তিনি আরো বলছেন তিনি ধর্মঘটের সম্পূর্ণ বিরোধী, তিনি কোনোভাবেই ধর্মঘট হতে দেবেন না। আপনারা কি ধর্মঘটের কথা ভাবছেন? দেখুন, ধর্মঘট একটা হচ্ছে কর্মচারীদের হাতিয়ার। উনি বিরোধী বা কি তাতে কিছু যায় আসে না। এক সময় উনি কথায় কথায় ধর্মঘট, পশ্চিমবঙ্গ যখন বিরোধী দলনেত্রী ছিলেন কথায় কথায় ধর্মঘট করেছেন, দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছিলেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। সেদিন মনে পড়েনি যে ধর্মঘটে কি ক্ষতি হতে পারে? আপনার মনে পড়েনি ধর্মঘট করে দিয়ে সিঙ্গুরের মতো একটা জায়গাকে শ্মশানে পরিণত করে দিয়েছেন? ওনার যে এই নীতিবাক্য ওনার কাছেই থাক। কর্মচারীদের যদি মনে হয় যে শেষ লড়াই হিসাবে ধর্মঘটে যেতে হবে, আমরা এর আগেও গেছি, আগামী অদূর ভবিষ্যতেও যদি প্রয়োজন হয় আমরা ধর্মঘটের রাস্তায় হাঁটবো। দেখতে দেখতে তো 3 বছর পার হয়ে গেল, আর কতটা সময় থাকতে হবে এখানে? এই রোদ ঝড় বৃষ্টি পার করে আর কতটা থাকতে হবে? এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করাটা দরকার। তার কারণ হচ্ছে ওনার শাসনকালে ওনারই রাজ্য কর্মচারীরা হচ্ছে রাস্তায় বসে আছে এই রকম একটা ছাদের তলায়। আমাদেরও বাড়িঘর আছে, আমাদেরও মনে হয় যে বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে থাকি, কিংবা সপ্তাহের প্রত্যেকটা দিন বাড়িতে থাকি, নিজের কর্মস্থলে যাই, কিন্তু আমরা যারা এখানে আছি তারা সবাই যে যার নিজের ছুটি নষ্ট করে বলবো না, নিজের অধিকারের জন্য হচ্ছে আমরা নিজেদের ছুটিগুলোকে নিয়ে এখানে বসে রয়েছি। এটা মাননীয়কে প্রশ্ন করা উচিত যে আর কতদিন সরকারি কর্মচারীরা এই রাস্তার মধ্যে বসে থাকবে, কেন তারা তাদের প্রাপ্য অধিকারটা পাবে না। আমরা তো ভাতা ভিক্ষা কিছু চাইছি না, আমরা কোনো ধরনের কোনো অনুদান চাইছি না। অনেক হয়েছে অনুদান, অনেক হয়েছে ভাতা, অনেক হয়েছে ভিক্ষা। আমরা আমাদের প্রাপ্য অধিকারটা চাইছি। আমাদের প্রাপ্য এআইসিপিআই অনুযায়ী যে ডিএটা বাকি আছে সেটাই আমাদেরকে দিয়ে দিক, তারপরে আর আমাদের কিছু থাকবে না। কেননা ওনার সরকারি কর্মচারী, ওনার যত রকমের সরকারি প্রকল্প আছে সমস্ত কিছু বাস্তবায়িত এই আমরা সরকারি কর্মচারীরাই করছি। তারপরে কেন সরকারি কর্মচারীদেরকে এই 3 বছর ধরে রাস্তার আন্দোলনটা করতে হবে? কেন উনি আমাদের সাথে এই 3 বছরে একদিনও এসে বসলেন না? সেটা ওনারকে প্রশ্ন করা দরকার। যখন লাউডেন স্ট্রিটে ইডির হানা হয়েছিল তখন উনি 5 মিনিটও না 15 মিনিটের মধ্যে ওই রকম আলুথালু অবস্থাতে, মানে আমরা মুখ্যমন্ত্রীকে ওই ধরনের অবস্থায় কোনোদিনও দেখিনি। সেই অবস্থায় ছুটে চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করতে পারলেন যে বাড়িটা কোথায়, বাড়িটা কোথায়, বলো বলো বলো, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায়? আজ সরকারি কর্মচারীরা 3 বছর ধরে যে এখানে বসে রয়েছে, তখন তো একবারও উনি বলতে পারেন না যে না যাই গিয়ে একবার সরকারি কর্মচারীদের সাথে বসি, দেখি ওদের সমস্যাটা কোথায় কোথায়। এই তো কিছুদিন আমাদের যখন আন্দোলন চলছিল সেই টাইমে তো 2023-এ আমরা দেখলাম ওনাকে মেয়র রোডে বসতে, ওনার ভাইপো এখানে এসে সভা করলেন, কিন্তু 1 সেকেন্ডের জন্যও কিন্তু আমাদের সাথে এসে কথা বলেনি। এটা হচ্ছে উনি হচ্ছে বিরূপ মনোভাব রেখেই কিন্তু আমাদের সাথে এই বঞ্চনাটা করেই যাচ্ছে। তো আমার মনে হয় আমাদের থেকে বেটার উত্তরটা দিতে পারবে মুখ্যমন্ত্রী। আজকে যেখানে 3 বছর পূর্তি সংগ্রামী যৌথ মঞ্চ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মহাশ্মশানের উদ্বোধন করছেন, বলবেন? হ্যাঁ, উনি তো এইগুলোরই উদ্বোধন করবেন। ওনাকে দেখবেন না কোনো হসপিটালের ফিতে কাটতে, ওনাকে দেখবেন না কোনো স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে, ওনাকে দেখবেন না কোনো ভালো সৃজনশীল যেখানে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এগোবে সেই ধরনের কোনো প্রকল্পের উদ্বোধন করতে দেখবেন না। ওনাকে দেখবেন মন্দির করতে, মসজিদ করতে, শ্মশান করতে। তার কারণ হলো জানেন যে মানুষকে যদি এইভাবে ভুলিয়ে রাখা যায় তাহলে কি সরকারি কর্মচারীদের টাকা দিতে হলো না? আমাদের টাকা নিয়েই হচ্ছে ওনার তো মেলা খেলা মৎসব চলছে আর চলবে। এই মহাশ্মশান কি তাহলে সেই সমস্ত যুবক যুবতীর স্বপ্নগুলো সেখানে দাহ করা হয়ে গেল? একদমই তাই। এই মহাশ্মশানটা উনি করেছেন, তার কারণ হচ্ছে এই যে বিভিন্ন সময় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তার ফলে যে এত বেকার যুবতীরা ঘুরে বেড়াচ্ছে। আজ প্রায় 6 লক্ষের ওপরে হয়তো শূন্যপদ। আমরা যখন প্রথম বলেছিলাম বসেছিলাম তখন ছিল 6 লক্ষ, এখন সেটা হয়তো আরো বেড়ে গেছে, 7-8 লক্ষ, 8 লক্ষের কাছাকাছি হয়তো হয়ে গেছে। 8 লক্ষ যুবক যুবতী স্বপ্ন ওখানে দাহ হচ্ছে, তার জন্যই এই মহাশ্মশানটা খুলেছে। তার কারণ হচ্ছে ওনাকেও তো কোনো একটা জায়গায় গিয়ে জবাব দিতে হবে যে কি করলাম। হ্যাঁ করলাম তো, এই তো মহাশ্মশান খুললাম, যত যুবক যুবতী আছে তাদের মৃতদেহ, তাদের শ্রম, তাদের মেধাকে সেখানেই জলাঞ্জলি দেওয়া হলো।